आपकी আদালতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ওপর অভিযোগ হলো যে ইনি স্বৈরাচারী। ভগবন্ত মানজি, এটা কি সত্যি যে আপনার বাবা খুবই শিক্ষিত ছিলেন? উনি MA, BEd এবং হেডমাস্টারও ছিলেন, কিন্তু ছেলের পড়াশোনায় কোনো ইন্টারেস্ট ছিল না? হ্যাঁ, টিচারের ছেলেকে তো পড়াশোনা করতেই হয়, তাই না? কারণ সেই স্কুলেরই তো হেডমাস্টার ছিলেন তিনি। তো দুষ্টুমি করতে তো খুবই ইচ্ছা করতো, কিন্তু সব টিচারেরই নজর হেডমাস্টারের ছেলের ওপর থাকতো। তাই নিজের দুষ্টুমিগুলোকে নিজের ভিতরে চেপে রাখতাম আমি। আমার বাবা সায়েন্সের টিচার ছিলেন, তাই স্কুল থেকে বাঙ্ক করার তো কোনো প্রশ্নই ওঠে না, বাবা যেহেতু হেডমাস্টার ছিলেন। তো এটাও সম্ভব ছিল না যে বাড়ি থেকে স্কুল যাচ্ছি বলে বেরোচ্ছি আর অন্য কোথাও যাচ্ছি, কারণ যেহেতু বাবাই হেডমাস্টার ছিল, তিনি তো জানতে চাইবেন ছেলে কোথায়। তো পড়াশোনাতে আমার ইন্টারেস্ট ছিল, আর যেহেতু আমার বাবা ম্যাথ টিচার ছিলেন, আজও আমি ম্যাথে খুব ভালো। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে আমি সবসময় খুব প্রশ্ন করতাম যে আমাদের সেগুলোই কেন পড়ানো হয় যেগুলো আমাদের জীবনে কাজেই লাগে না। এখানে এত তরুণ তরুণী বসে আছে, এত তরুণ তরুণী এখানে বসে আছে, আপনারাই আমাকে বলুন যে a² + b² + 2ab ফর্মুলা ব্যবহার করে কেউ কি কলা কিনেছেন? আরে এগুলো সায়েন্সের ছেলে মেয়েদের পড়াও, tan θ cos θ, আমাদের কেন? এটা তো সেরকমই কথা হলো, পোস্টম্যানের পোস্ট বেরোলো চাকরির জন্য, তো ইন্টারভিউ হলো। ইন্টারভিউতে একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কতটা। সে বলল, যদি এই রাস্তায় চিঠি বিলি করতে হয় তাহলে সরি, আমায় ক্ষমা করবেন, আমি হাত জোড় করছি। আমি আমার বাবাকে সবসময় এটা বলতাম যে বাবা, আমাদেরকে যা পড়ানো হয় সেটা আমাদের জীবনে কাজে লাগবে কি? আমি একটা ছোট্ট গল্প বলছি। আমাদের একজন পাঞ্জাবি টিচার এলেন, তিনি হাউস টেস্ট নিলেন, ফিস দিতে না পারেন, চিঠি লেখো। ফিস দিতে না পারার চিঠি তো সাধারণত যেমন হয় আমরা পড়ি স্বাভাবিকভাবে, সেবা লিখে কমা, প্রধান শিক্ষক মহাশয় কমা, এই হলো স্কুলের নাম, আমার নাম হলো ভগবন্ত সিং, আমি 7ম শ্রেণীতে পড়ি, পড়াশোনায় আমি খুব ভালো, ক্লাস 6-এও আমি ভালো রেজাল্ট করেছি, এরপরেও আমি ভালো করব। আমার বাবা হলো একজন পিয়ন, ওনার মাইনেও খুবই কম, আমরা 3 ভাই বোন, খুব কষ্টে আমাদের সংসার চলে, তাই স্কুলের ফিস জোগাড় করতে আমরা অসমর্থ, দয়া করে আমার পুরো ফিসটা ক্ষমা করে দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার বিনীত ছাত্র, রোল নম্বর এত। এরকমই তো হয়। এবার ম্যাডাম আমাকে নম্বরও দিয়ে দিলেন 9.5, 10-এর মধ্যে ভেরি ভেরি গুডও লিখে দিলেন, কিন্তু আমার আনন্দ হলো না। সেই সাইকেল নিয়ে বাবা বাড়ি ফিরতেন স্কুল থেকে, আমার গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে ছিল স্কুল। তো আমি রাস্তায় যেতে যেতে বাবাকে বললাম, বাবা দাঁড়াও। আমি বললাম যে তুমি আমাদের কেন পড়াও? বাবা বলল যে তোমাদের যাতে বুদ্ধি বাড়ে, আমাদের বিকাশ হয়, তোমরা যাতে এই গোটা পৃথিবীকে বুঝতে শেখো, সত্যি মিথ্যের মধ্যে পার্থক্য করতে পারো। আমি বললাম, আমি যদি তোমাকে এটা বলি যে তোমরা আমাদের মিথ্যে পড়াও তাহলে? তখন আমি ওই অ্যাপ্লিকেশনটা ওনার সামনে দেখিয়ে দিলাম। উনি বললেন, খুবই ভালো হয়েছে, খুব ভালো, 9.5, 10-এর মধ্যে 9.5, খুব ভালো হয়েছে। আমি তখন বললাম, নম্বর দেখো না, আমি কি লিখেছি সেটা তুমি ভালো করে দেখো। প্রথমত আমি তো এই অ্যাপ্লিকেশনটা লিখছি তোমাকে, শ্রীমান প্রধান শিক্ষক মহাশয়, আর মাঝখানে আমি লিখলাম যে আমার বাবা একজন পিয়ন। তারপর আমি লিখলাম আমার 3 ভাই বোন, আমার তো একটাই ছোট বোন মনপ্রীত, তাহলে তৃতীয় জনটা কে? তখন আমার বাবা বললেন, যতক্ষণ না তুমি চিঠিতে নিজেকে গরিব বলে লিখবে ততক্ষণ না তোমার ফিস মাফ হবে না। তখন আমার মুখ থেকে একটা কথা বেরোলো যে যদি আমার হাতে এমন কোনো পেন চলে আসে যা দিয়ে আমি সিলেবাসটা বদলাতে পারবো, যেটা এখন এসে গেছে, তখন আমি এই আবেদনপত্রটা পজিটিভভাবে লেখাবো যে আমি হলাম এই, আমার বাবা খুব গরিব, উনি ফিস জমা করতে অক্ষম। আমি এটা বলছি না যে আমার ফিস মাফ করে দিন, আমি এটা বলছি যে আমার ফিসটা ডিউ রেখে দিন। প্রতিজ্ঞা করছি বড় অফিসার হয়ে সুদ সমেত স্কুলের ফিস জমা করে দেব। ভগবানজি, আমি শুনেছি যে স্কুলে
আপনি কোণে বসে টিচারদের নকল করতেন, মিমিক্রি করতেন, এটা কি সত্যি? দেখুন, যত আর্টিস্ট আছে সবাই বাড়ির লোকের মতের বিরুদ্ধে গিয়ে কিছু হয়েছে। যে কোনো প্যারেন্টকে জিজ্ঞাসা করুন কি হতে চাও বাবু, প্যারেন্টরাই আগে বলবে ডাক্তার হবে। আরে সবাই যদি ডাক্তার হয় তাহলে পেশেন্ট কে হবে? পাইলট হবে। সবাই যদি পাইলট হয় তাহলে যাত্রী কে হবে? বাচ্চাটাকেও জিজ্ঞেস করুন ও কি হতে চায়। আমি লুকিয়ে লুকিয়ে যাওয়া আসা করতাম স্টেজে। +1 ইন্টার কলেজ কম্পিটিশনে যেতে শুরু করলাম। তো বাবা সেটা জানতে পেরে গেলেন। তো সেটাই যেটা ভারতীয় ছেলে মেয়েদের সঙ্গে সেই বয়সে হয়। মার? হ্যাঁ মার? স্যার এইটা নয়, এইটা দিয়ে বন্ধ করে দিল, সব বন্ধ করে দিল। ঠিক আছে, বাবার হুকুম। সেদিন থেকে স্টেজে যাওয়া বন্ধ করে দিলাম। তারপর আমি লুকিয়ে লুকিয়ে যেতে শুরু করলাম যাতে জানতে না পারে। তো এমন একটা গল্প আছে যেটা মনে পড়লে আজও আমার চোখে জল চলে আসে। আমি ফার্স্ট হয়েছিলাম আর একটা ট্রফি জিতেছিলাম কবিতা আবৃত্তিতে। আমি ফার্স্ট হয়েছিলাম, সুন্দর একটা ট্রফি পেয়েছিলাম কলেজ থেকে। তো বাসে করে ফিরছিলাম, তখন আমার মনের মধ্যে ছিল যে এই ট্রফিটা নিয়ে যদি আমি বাড়ি যাই তাহলে তো বাবা জানতে পেরে যাবে। বাবা বলবে তুই আবার একই কাজ করছিস। তাই ট্রফি নিয়ে তো বাড়ি যাওয়া যাবে না। ট্রফিটা যখন জিতেছি এটা ছাড়তেও কি আর মন চায়? তো আমার সঙ্গে অন্য একজন প্যাসেঞ্জার ছিল, সে বলল বাহ ট্রফিটা তো বেশ সুন্দর। আমি বললাম মালের কোটলা কলেজ থেকে জিতেছি। উনি বললেন আচ্ছা। আমি বললাম আপনি রেখে দিন। তো আমি ওনাকে দিয়ে দিলাম। না জানি এমন কত ট্রফি আছে সেগুলো আমি এভাবেই দিয়ে দিয়েছিলাম। তো আমি আপনার এই শোয়ের মাধ্যমে অনেক মা বাবারাই যারা হয়তো দেখছেন তাদের এটা বলতে চাই, বাচ্চাদের ট্যালেন্টকে অবশ্যই বোঝার চেষ্টা করুন, ওদের আটকে রাখবেন না। যদি ওরা কিছু ভুল, আজকাল তো প্রফেশন এত উন্নত হয়ে গেছে, ওদেরকে যেতে দিন, কোনো প্রোটোকলের মধ্যে ওদের আটকে রাখবেন না। ওদের আকাশ দিন, ওদের ডানা দিয়ে দিন ওড়ার জন্য, কিন্তু ওদের রাস্তা তৈরি করে দেবেন না। ওরা খোলা আকাশে উড়ুক, নিজের মতো করে উড়ুক। কোনো রানওয়েই কিন্তু প্লেনকে ওড়ায় না, রানওয়ে প্লেনকে সুযোগ করে দেয়। এটা তো আসলে প্লেনের ইঞ্জিনের ওপর ডিপেন্ড করে যে সেটা 20 মিনিট পর দিল্লি থেকে চণ্ডীগড় নামবে নাকি 14 ঘন্টা পরে সান ফ্রান্সিসকোতে নামবে, সেটা তো প্লেনের ইঞ্জিনের ওপর ডিপেন্ড করে। কিন্তু প্লেনের জন্য রানওয়ে অবশ্যই জরুরি। রানওয়ে হোক, প্যারেন্টস এবং টিচাররা, এখানে তো সবাই প্লেনের মতো উড়তে জানে, শুধু একটা ভালো রানওয়ে পাওয়ার অপেক্ষা। যখন আপনি রানওয়ে পেলেন, আপনার প্লেন উড়ে গেল, তখন কি আপনার বাবা রিকগনাইজ করলেন যে আসলেই ও টেক অফ করেছে? এটাও সত্যি কথা। পরে বাবা মা ইন্টারভিউ দেয়, আমি তো প্রথম দিনই ছেলে মেয়ের ট্যালেন্ট টের পেয়েছিলাম। ট্যালেন্ট আছে। আমি ছেলে মেয়েদের খুব অ্যাপ্রিসিয়েট করলাম যে যাও এই লাইনে যাও, এরকম কেউ বলে না, সবাই মিথ্যে কথা বলছে। ঠিক বলছি না? প্রথমে তো মারধর করে, এবং একদিন এমন ঘটলো যেদিন পটিয়ালাতে, তখন আমি পটিয়ালাতে থাকতাম, তো যেহেতু উনি সরকারি স্কুলের হেডমাস্টার ছিলেন তাই ওনার নামেই চিঠি আসতো। গভর্নমেন্টের চিঠি এলো খাঁকি রঙের খামে, যাতে লেখা থাকতো ভারত সরকার সেবা। সেখানে লেখা ছিল আমার বাবার নাম হলো মহেন্দ্র সিং, তাতে লেখা আছে মহেন্দ্র সিং, ফাদার অফ ভগবন্ত মান, সরকারি হেডমাস্টার, সরকারি মডেল স্কুল। আমি চিঠিটা নিয়ে বাবার কাছে গেলাম, বললাম স্যার, বাবা, মাস্টারমশাই, এই সান অফ কথাটা তো শুনেছি, কিন্তু এই ফাদার অফ কথাটা কবে থেকে শুরু হলো? সেটাও আবার সরকারি চিঠিপত্রে, তাও আবার সরকারি চিঠিতে। আর আমাকে বললেন এটা আমি বলেছি, তোর নামে চিঠি খুব তাড়াতাড়ি চলে আসে। তারপর উনি সেই আনন্দটা উপভোগ করতে লাগলেন। বাবা মায়েরা তো আসলে তারপর তো উনি মানে কখনো কাউকে নিজের নাম বলেনি। সে তো উনি একবার আমার বোনকে ফোন করেছিলেন, নিজের বোনকে, আরে মনপ্রীত, আমি ভগবন্ত মানের বাবা বলছি। ও বললো আমার নয়। তারপর উনি এটা এনজয় করলেন। কিন্তু আপনার যে সমস্ত কমেডিগুলো ছিল, চুটকিগুলো ছিল, সেগুলোতে আপনি খবর ঢুকিয়ে দিতেন, তাতে আপনি রাজনীতি ঢুকিয়ে দিতেন,
তার মানে এই রাজনীতি করার শখ তখন থেকেই ছিল? বাবা যেহেতু MA BSc বিএড ছিলেন, MA পলিটিক্যাল সায়েন্স BSc আর বিএড, আর ওনার রাজনীতি খুবই পছন্দের ছিল। তখন 2-3 দিন ধরে, তখন ইলেকশনের যখন রেজাল্ট আসতো, ইলেকশনের কাগজ গুনতো, তখন 2-3 দিন ধরে রেজাল্ট বের হতো, আমাকে বসিয়ে রাখতেন, বলতেন লেখ লেখ এগুলো। এখনকার মানুষ হয়তো জানে না, তখন দূরদর্শনে ভোটের রেজাল্ট বের হতো আর মাঝে মাঝে সিনেমাও দেখানো হতো, আর 2-3 দিন ধরে ওই কাউন্টিং চলতো। কে এলো কে গেল। তখন থেকে আমি জানতাম ফুল ফর্ম অফ DMK আর AIDMK, যেটা তামিলনাড়ুর পার্টি। আমার মনে হয় 80% যারা পার্লামেন্টে বসে আছে তারাও হয়তো এর ফুল ফর্ম জানে না। দ্রাবিড় মুন্নেত্র কাড়াগম, অল ইন্ডিয়া দ্রাবিড় মুন্নেত্র কাড়াগম। আমার বাবা তো তখন থেকে, উনি খেলাও ভীষণ ভালোবাসতেন, হকির ম্যাচ দেখতেন, আমারও ভালো লাগতো, আমিও হকি ম্যাচ দেখতাম। স্পোর্টসের জন্য তো আমি কারণ তখন তো দূরদর্শনই ছিল, তখন 4টে গ্র্যান্ড স্ল্যামও, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন আর US ওপেন, সেগুলো দূরদর্শনেই দেখানো হতো। তখন ছিল মার্টিনা নাভরাতিলোভা, জন ম্যাকেনরো, যে আপনার মতোই শক্তিশালী ছিল, সে লড়াই করতো, এইভাবে মারতো কোর্টে। বরিস বেকা, সেই সময় গ্যাব্রিয়েলা সাবাতিনি, সেই সময় আমি দেখতাম। ক্রিকেটের যখন শখ হলো তখন আমি 1990 থেকে শুরু করে আজ পর্যন্ত আমি ব্যাটিং অর্ডার অনুযায়ী প্রত্যেকটা টিমের প্লেয়ারের নাম বলতে পারবো। আচ্ছা বলুন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের নাম। ওয়েস্ট ইন্ডিজ টিমের কথা যখন আমি রেডিওতে শুনতে শুরু করলাম, তখন ছিল ডেসমন্ড হেইন্স, গর্ডন গ্রিনেজ, রিচি রিচার্ডসন, গাস লোগি, ভিভিয়ান রিচার্ডস, কার্ল হুপার, জেফরি দুজো যিনি উইকেট কিপার ছিলেন, আর কার্টলি অ্যামব্রোস, ম্যালকম মার্শাল, প্যাট্রিক প্যাটারসন। তো একদম ঠিক বলেছেন আপনি, একদম ঠিক। আমি সেই সময় থেকে ক্রিকেট ফলো করি আর আপনি একদম ঠিকঠাক নাম বলেছেন, আর অর্ডারও একদম ঠিকঠাক। খুবই স্পোর্টসের আমি আজও বিশাল বড় এক ভক্ত, আর স্পোর্টসের জন্য পাঞ্জাব সরকারের তরফ থেকে যেটা আমরা করতে চাই সেটাও আমরা করব। আর হকিতেও আমাদের 7 প্লেয়ার, আমাদের 8 জন প্লেয়ার ন্যাশনাল হকি টিমে আছে পাঞ্জাব থেকে, তো হকির আঁতুড়ঘর বলা হয় পাঞ্জাবকে, এটাই হলো ব্যাপার। কিন্তু এই খেলা দেখতে দেখতে আপনি রাজনীতির খেলায় কি করে নামলেন? আসলে আমি তো লাফটার চ্যালেঞ্জেও গিয়েছিলাম, বলিউডেও আমি মুভিও শুরু করেছিলাম, আর আমার মুভিতে আমি ধর্মেন্দ্রবাবু, সানি দেওল আর ববি দেওলও ছিল, ক্যাটরিনা ক্যাফ ছিল, তখন আমার ক্যারিয়ারও শুরু হয়ে গেছিলো বলিউডে। কিন্তু হঠাৎ করে 2011-তে মনপ্রীত বাদল, যিনি সেই সময়কার ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, বাদল প্রকাশ সিং বাদলের ভাইপো ছিলেন, তিনি আলাদা হয়ে ইস্তফা দিয়েছিলেন, একটা আলাদা পার্টি তৈরি করার চিন্তাভাবনা করেছিলেন, আর উনি বলেছিলেন পাঞ্জাবের জন্য যাদের মনে ভালোবাসা আছে তারা আমার সঙ্গে চলে আসুন। তখন সবার আগে ওনার কাছে আমি গিয়েছিলাম। তো ক্যাটরিনা কাইফকে ছেড়ে মন্ত্রী বাদলের কাছে চলে গেছিলেন? ক্যাটরিনা कैफকে ছেড়ে আমি পাঞ্জাবের কাছে গেছিলাম। আর ভগৎ সিংয়ের একটা শায়রি আছে, ইশক করনা সবকা पैदाइशी हक है, इश्क करना सबका पैदाइशी हक है, क्यों ना इस बार वतन के सरजमी को महबूब बना लिया जाए। তো তাহলে আপনি যখন রাজনীতিতে এলেন তখন আপনার যিনি বাবা উনি আপনাকে সাপোর্ট করেছিলেন, না এটাও আপনার ইচ্ছা অনুযায়ী? আবার তো সেই একই কথা হলো, আমি যখন রাজনীতিতে গেলাম তখন উনি বললেন না তুই এই লাইনেই থাক। তার মানে তো উনি এই কাজটাকে ভালো বলছেন যে কাজটায় উনি আগে বাধা দিয়েছিলেন। তাই আমার মনে হলো জীবন তো একটাই, আর হাসতে তখনই ভালো লাগে যখন উনুনে আগুন জ্বলতে থাকে। এখন আমার সামনে, আমার চোখের সামনে পাঞ্জাবের কৃষক আত্মহত্যা করছে, আমার চোখের সামনে ড্রাগের নেশায় যুবকরা মরছে, আমার চোখের সামনে এত সমস্যা ছড়িয়ে আছে, আর আমি সিডি আর শো করে পৃথিবী থেকে চলে যাব, তাহলে আর কিসের পার্থক্য থাকলো? কিছু না কিছু তো আলাদা করা উচিত। তাই আমি ভাবলাম যদি রাজনীতি এসব করে থাকে তাহলে রাজনীতিতে গিয়েই দেখা যাক আমার চেহারা কে ফেমাস করলো, পাঞ্জাবিরা। আমার ভয়েসকে কে ফেমাস করলো, পাঞ্জাবিরা। তাই আমি আমার ভয়েস আর চেহারা পাঞ্জাবিদের জন্যই ব্যবহার করব।